উইলিয়াম ওর্ডসওর্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বি শেলি, জন কিটস, লর্ড বায়রন, উইলিয়াম হাজলিট, উইলিয়াম ব্লেক এবং জেইন অস্টিন। ইংরেজি সাহিত্যের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড সম্পর্কে কথা বলবো, আর সেটি হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আমরা জানি ইংরেজি সাহিত্যের দুইটি যুগ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রেনেসাঁস পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড। আমরা পূর্বের ক্লাসে রেনেসাঁস পিরিয়ড সম্পর্কে একটি সুন্দর ক্লাস উপহার দিয়েছি, আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। আজকে আমরা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে কথা বলবো। এই ক্লাসটি অনেক তথ্যবহুল হতে চলেছে, আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং বিশেষ করে মনে রাখতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনার বিষয় রোমান্টিক পিরিয়ড। 1798 সালে দুই বন্ধু উইলিয়াম ওর্ডসওর্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত লিরিক্যাল ব্যালেডস কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে এই যুগের সূচনা হয়। এজন্যই উইলিয়াম ওর্ডসওর্থ এবং কোলরিজকে ফাইনার অফ রোমান্টিক পিরিয়ড বলা হয়। তো যাই হোক, রোমান্টিক পিরিয়ডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি, আয়ের ব্যবহার, দ্যাট মিন্স আয় অর্থ যে আমি, এটা কবিতায় ব্যবহার করা, নেচার, বিউটি, কমন ল্যাঙ্গুয়েজ পিপুল এদেরকে নিয়ে কবিতা লেখা, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মুখের ভাষাকে কবিতায় ব্যবহার, সুপার ন্যাচারালিজম, হাই ইমাজিনেশন ইত্যাদি ছিল এই যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা জানবো এই রোমান্টিক পিরিয়ডের যারা কবি ছিল তাদের নাম। রোমান্টিক পিরিয়ডের অন্যতম কবিগুলো ছিল হচ্ছে উইলিয়াম ওর্ডসওর্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বি শেলি, জন কিটস, লর্ড বায়রন, উইলিয়াম হাজলিট, উইলিয়াম ব্লেক এবং জেইন অস্টিন। এদের ভিতর থেকে প্রথম চারজন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। এদের সম্পর্কে আপনাকে অবশ্যই খুঁটিনাটি জানতে হবে, তাহলে আপনি এখান থেকে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন প্রথমে আমরা জেনে নেব উইলিয়াম ওর্ডস সম্পর্কে। উইলিয়াম ওর্ডসকে পোয়েট অফ নেচার বলা হয়, আর এই পোয়েট অফ নেচার আখ্যা দিয়েছিল এই রোমান্টিক পিরিয়ডের কবি পিবি শেলি। এখন প্রশ্ন হলো, পোয়েট অফ নেচার কেন তাকে আখ্যা দেওয়া হলো? অবশ্যই তিনি নেচার সম্পর্কে কিছু লিখেছেন বা উক্তি করে গেছেন। তাহলে আমরা এখান থেকে দুইটি উক্তি বলবো, এই দুইটি উক্তি খুব সহজে মনে রাখতে পারবো যে এই পোয়েট অফ নেচার উইলিয়াম ওর্ডসওর্থ এই দুটি উক্তি করেছিলেন। করুন, এক নম্বরটি হচ্ছে লেট নেচার বি ইউর টিচার, দুই নম্বরটি হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, দ্যাট মিন্স প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না। সো এই বাক্য দুটি খেয়াল করলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই দুটি বাক্যের ভিতরে নেচার শব্দটি বিদ্যমান, এবং এই নেচার শব্দের মাধ্যমে আমরা পোয়েট অফ নেচার খ্যাত উইলিয়াম ওর্ডসওর্থের এই দুটি উক্তি খুব সহজে মনে রাখতে পারবো। চলে আসি আমরা লেক পোয়েট। উইলিয়াম ওর্ডসওর্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ এবং রবার্ট সাউথিকে লেক পোয়েট বলা হয়। আমরা অলরেডি জেনেই ফেলেছি দুই বন্ধু উইলিয়াম ওর্ডসওর্থ এবং কোলরিজকে ফাইনার অফ রোমান্টিক পোয়েট বলা হয় বা রোমান্টিক পিরিয়ডের অগ্রদূত বলা হয়। পোয়েট অফ চাইল্ডহুড, উইলিয়াম ওর্ডসওর্থ চাইল্ড সম্পর্কে একটি বিখ্যাত উক্তি করেছে, লাইক চাইল্ড ইজ এ ফাদার অফ ম্যান, এজন্য তাকে পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়। তারপরে কি বলছে, বিলিভার ইন প্যানথিজম, দ্যাট মিন্স তিনি এভরিথিং ইজ গড এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। পোয়েট লরেট, দ্যাট মিন্স কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ডকে পোয়েট লরেট বলা হয়, এবং তিনি একজন আইন ব্যবসায়ী ছিলেন। উইলিয়াম ওর্ডসওর্থের সাহিত্যকর্মগুলো আমি একটি ছন্দের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আপনি চাইলে এই ছন্দটি অথবা নিজের স্টাইলে মনে রাখবেন। মাইকেল রিক্লুজ দূর করতে বর্ডার পার হয়ে প্রিয়তমা লুসি ও তার কুকুর ড্যাফোডিলসকে নিয়ে সলিটারি রিপারের সাথে ডিউটি করতে মার্চ মাসে টাইটান অ্যাবেতে এক্সকারশন করে, যা তিনি লিরিক্যাল ব্যালেডে রংধনু দিয়ে লিখেন, তাই তিনি স্বাধীনভাবে ইমমর্টাল। খুবই সুন্দর, এই ছন্দের মাধ্যমে আপনাদের সমগ্র সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবেন। এখন আমরা মিলিয়ে নিই। মাইকেল থেকে মাইকেল, রিক্লুজ থেকে রিক্লুজ, বর্ডার থেকে দ্য বর্ডার্স তার একটি মাত্র নাটক। প্রিয়তমা থেকে দ্য প্রিলিউড, প্রিলিউড তার আত্মজীবনী, লুসি, কুকু, দ্য ড্যাফোডিলস আমরা শিখে এসেছি দ্য ড্যাফোডিলস উইলিয়াম ওর্ডসের, আর টু ড্যাফোডিলস রবার্ট হিরিকের। তারপর কি বলছে, সলিটারি রিপার, ওড টু ডিউটি, রিটেন ইন মার্চ, টাইটান অ্যাবে, দ্য এক্সকারশন, লিরিক্যাল ব্যালেডস। আমরা জানি লিরিক্যাল ব্যালেডস হচ্ছে দুই বন্ধু উইলিয়াম ওর্ডসওর্থ এবং স্যামুয়েল টেলর
কলরিজের দুজনেরই। তো এখানে মোট 23 এই লিরিক্যাল ব্যালেটস কাব্যগ্রন্থের ভিতরে 23টি কবিতা রয়েছে, যার ভিতরে 19টি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং 4টি লিখেছে এস.টি. কোলরিজ। ওয়েল, তারপর কি বলছে, রেইনবো, রিভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, দ্যাট মিনস স্বাধীনভাবে, এবং ওড অ্যান্ড ইমমর্টালিটি মানে ইমমর্টাল। সো এটাই ছিল আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যকর্মগুলো। এখন আমরা দেখে নেব স্যামুয়েল টেলর কোলরিজের সাহিত্যকর্মগুলো। কোলরিজকে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়, কারণ তার কবিতা বা তার সাহিত্যকর্ম পড়লে পাঠক অবিশ্বাসকে বিশ্বাস করতে শুরু করে। যাই হোক, তারপর কি বলছে, বোসম ফ্রেন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ। আমরা জানি এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিলে লিরিক্যাল ব্যালেটস নামক কাব্যগ্রন্থ লিখেছিলেন। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি তারা দুজন ছিলেন কোলাবোরেটর। ওয়েল, তারপর কি বলছে, অ্যাডিক্টেড টু আফিম, তিনি আফিমখোর ছিলেন। কোলরা বিসিডি কোড আর কুবলা খান সম্পর্কে কিছুই জানে না। খুবই সুন্দর একটি ছন্দ, আমরা মিলাই নিই। কোল থেকে এস.টি. কোলরিজ, বি থেকে বায়োগ্রাফিয়া লিটারিয়া, এই বায়োগ্রাফিয়া লিটারিয়া তার একটি বিখ্যাত বই ছিল। তারপর বলছে সি থেকে খ্রিস্টাবেল, ডি থেকে ডিজেকশন অ্যান্ড ওড, এবং আর থেকে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। এটা পরীক্ষাতে বিভিন্নবার আসে, এটা অবশ্যই মনে রাখবেন। আর বলছে কুবলা খান থেকে কুবলা খান। সো এগুলোই ছিল এস.টি. কোলরিজ সম্পর্কে যাবতীয় তথ্য, এর বাইরে খুব একটা বেশি পড়া লাগবে না। চলে আসবো আমরা পি.বি. শেলি সম্পর্কে। পি.বি. শেলির পূর্ণরূপ হচ্ছে পার্সি বিশ শেলি। ওয়েল, আমাদের বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশকে কিন্তু শেলির সাথে তুলনা করা হয়। আমরা একটি তথ্য জেনে নিলাম, খুবই ভালো। এখন আমরা জানবো পি.বি. শেলির সাহিত্যকর্মগুলো। শেলির সাহিত্যকর্মগুলো আমরা একটি মাত্র ছন্দে দেখাই দেবো, সেটি হচ্ছে শেলির দুটি পাখি ওজাইমান্ডিয়াস এবং অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর বাধাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। খুবই সুন্দর। এই ছন্দের মাধ্যমে আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবো। খেয়াল করুন, শেলি থেকে শেলি, পি.বি. শেলি। ওজাইমান্ডিয়াস থেকে ওজাইমান্ডিয়াস, অ্যাডোনিস থেকে অ্যাডোনিস। আকাশ থেকে আমরা বুঝতে পারছি আকাশের ইংরেজি যেহেতু স্কাই, সো ওড টু অ্যান স্কাইলার্ক। ওয়েল, বাতাসের ইংরেজি যেহেতু ওয়াইন্ডস, ওড টু ওয়েস্ট ওয়াইন্ড। ওয়েল, তারপর হচ্ছে মেঘের উপর, ক্লাউড থেকে ক্লাউড। বাধাহীন, বাধাহীনের ইংরেজি কি, আনবাউন্ড, প্রমথাস আনবাউন্ড। তাহলে আমরা খুব সুন্দরভাবে তার সাহিত্যকর্মগুলো জেনে নিলাম। এখন আমরা এই পি.বি. শেলির বিভিন্ন কোড পরীক্ষাতে আসে, তো কোড সম্পর্কে ধারণা নেব। সেই কোডগুলো হচ্ছে, আমরা একটা সিস্টেম মনে রাখার চেষ্টা করব। আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন, বা আপনার ইচ্ছা আসলে যে কোনোভাবে একটা কৌশলে মনে রাখলেই হবে, ইটস এনাফ। শেলি এর প্রথম অক্ষর হচ্ছে এস, এবং তিনি যতগুলো কোড করেছে তার অধিকাংশ কোডগুলোর ভিতরে এস শব্দটি আছে, যেমন স্প্রিং, সুইটেস্ট, স্টাডি এবং লেজিসলেটরের ভিতরেও এস আছে। সো আমরা এভাবে একটু টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করছি, যাতে করে একটু সহজ হয় যে আমি এটা পি.বি. শেলির কোড। দ্য রিভোল্ট অফ ইসলাম, এটি পি.বি. শেলের একটি বই। আর তারপর হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, এটা সৈয়দ আমির আলী লিখেছেন একটি গ্রন্থ। এবং দ্য স্পিরিট অফ ন্যাশন, এই বইটি লিখেছেন ভলতেয়ার। সো এটাই ছিল পি.বি. শেলি সম্পর্কে যাবতীয় তথ্য। রোমান্টিক পিরিয়ডের অন্যতম একজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছে জন কেটস। জন কেটসকে পোয়েট অফ বিউটি বলা হয়। দ্যাট মিনস তিনি বিউটি সম্পর্কে অনেকগুলো কবিতা বা অনেকগুলো উক্তি করে গেছেন। আমরা তাহলে এখন তার উক্তিগুলোই দেখে নেব। যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই বাক্যের ভিতরে কিন্তু বিউটি শব্দটি রয়েছে। আবার আরেকটি খেয়াল করুন, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এখানেও কিন্তু বিউটি শব্দটি রয়েছে। দ্যাট মিনস আমরা খুব সহজে পোয়েট অফ বিউটি জন কেটসের উক্তিগুলো মনে রাখতে পারবো। আর এখান থেকে একটা পরীক্ষাতে একটি প্রশ্ন আসে, যেটা গ্রামাটিক্যাল, আমরা পূর্বে আরও একটি ক্লাসে দেখেছিলাম, আজকে আর একবার দেখতেছি। সেটা হচ্ছে অফ বিউটি, এই বাক্যের কী ধরনের ফ্রেজ। ওয়েল, আমরা জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটি শব্দ থাকে সেটি নাউন হয়। ওকে, আর আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের ক্লাসে শিখেছি, নাউনের পাশে যদি কোনো ফ্রেজ বসে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সুতরাং অফ বিউটি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ক্লাসে আমরা আরও একবার দেখে দিলাম। চলে যাবো আমরা পরবর্তীতে আরও একটি উক্তি করেছেন, সেটা হচ্ছে হার্ড মেলোডাইজ আর সুইট ডট ডট সুইটার। তো এই উক্তিটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালোবাসাকে প্রাধান্য করে উক্তিটি, আমার তো খুবই ভালো লাগে। জন কেটসকে পোয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয়, কারণ জন কেটসের কবিতাগুলো পড়লে 5 সেন্স জাগ্রত হয়, অনুভূতি সৃষ্টি হয়। ওয়েল, তারপর হচ্ছে জন কেটস শেলিয়ের বন্ধু ছিল। ওয়েল, আমরা শিখলাম যে
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলারিজ লিটারি কোলাবরেটর ছিল এবং এটা বোসম ফ্রেন্ড ছিল। আবার এখানে শিখছি কি যে শেলির বন্ধু ছিল হচ্ছে জন কেটস। তো আমরা এই বন্ধুদেরকে এসকে দিয়ে প্রকাশ করবো, এসতে শেলি এবং কেতে জন কেটস, তাহলে এই দুজন ছিল বন্ধু। আর এজন্যই কিন্তু শেলি তার বন্ধু কেটসকে নিয়ে ইলিজি লিখেছিলেন। ওয়েল, এখন আমরা জানবো আরও একটি তথ্য, সেটা হচ্ছে জন কেটস এই টিবি রোগে মারা গেছিল। হিয়ার লাইস ওয়ান হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার। এটার অর্থ হচ্ছে এখানে এমন একজন সাহিত্য আছে যার নাম জলরেখায় লিখিত ছিল। তো আসলে তা নয়, জন কেটসের নাম জলরেখায় নয়, স্বর্ণাক্ষরে লেখা আছে জন কেটসের সাহিত্যকর্মগুলো ইংরেজি সাহিত্যে। জন কেটসের সাহিত্যকর্মগুলোকে একটি মাত্র বাক্যে আমরা সীমাবদ্ধ করছি, সেটা হচ্ছে কেটসের 2 মেয়ে লামিয়া ও ইসাবেলা মিলে অটামের নাইটে ইন্ডিয়া হয়ে গ্রিসে ঘুরতে গেল। ওয়েল, এটার মাধ্যমে এখন আমরা সবগুলো দেখতে পারবো। কেটস থেকে কেটসের সাহিত্যকর্ম, লামিয়া থেকে লামিয়া তার একটি কাব্যগ্রন্থ, ইসাবেলা থেকে ইসাবেলা তার কবিতা, তারপর কি বলছে অটাম থেকে ওয়ার্ড টু ওটাম, নাইট থেকে ওড অন এ নাইটিঙ্গেল, ইন্ডিয়া থেকে ইন্দাইমন তার একটা কাব্যগ্রন্থ, এবং গ্রিসে থেকে ওড অন এ গ্রিসিয়ান অর্ন। এখন আমরা বাকি যে কয়েকটি কবি ছিল রোমান্টিক পিরিয়ড তাদের সম্পর্কে খুবই শর্ট কিছু জেনে নেব। সেটা হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রন আমাদের বাংলাদেশে যেরকম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, ঠিক ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বা রিবেল পোয়েট বলা হয় লর্ড বায়রনকে। তার অন্যতম একটি মহাকাব্য হচ্ছে ডন জুয়ান। জেইন তার বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। আরেকটা কি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। আরেকজন কবি হচ্ছে উইলিয়াম হাজলিট। উইলিয়াম হাজলিটের একটি গুরুত্বপূর্ণ একটি বইয়ের নাম হচ্ছে এ স্পিরিট অফ এজ। আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনি অনেকগুলো তথ্য খুব সহজে মনে রাখতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, এবং এসএম লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।